স্টিল আই রাইজ, এই কবিতাটা লিখেছেন মায়া অ্যাঞ্জেলো। এই কবিতাটা থিমেটিক্যালি মানে বিষয়গতভাবে ফেমিনিস্টিক একটা আইডিয়ার উপরে তৈরি। এখন আমাদের মধ্যে এই প্রশ্নটা তৈরি হয় যে ফেমিনিস্টিক আইডিয়া মানে এক কথায় ফেমিনিজম, এটা মূলত এই টার্মটা মূলত ডেভেলপমেন্ট অফ দ্য উইমেন মানে মহিলাদের উন্নতির উপরে এই টার্মটা, এই কনসেপ্টটা রয়েছে। মায়া অ্যাঞ্জেলো একজন আমেরিকান পোয়েট, একজন আমেরিকান লেখিকা তিনি, এবং একজন সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট। এটা খুব ইম্পর্টেন্ট। আমি যতগুলো কথা বলবো এখন থেকে সেই কথাগুলো ক্লাস 11-এর সেমিস্টার সেকেন্ডে এসএ কিউ আর লং কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন মায়া অ্যাঞ্জেলো কে ছিলেন? মায়া অ্যাঞ্জেলো একজন আমেরিকান পোয়েট ছিলেন এবং তিনি একজন সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন। এটা কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। এই যে ইন্ট্রোডাকশনে এটা বলা হয়েছে, দুটো ইন্ট্রোডাকশনের সেকেন্ড লাইনে এটা বলা আছে আমেরিকান পোয়েট আর সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট। কিন্তু বেসিক্যালি তিনি ওই যে তারপরে বলেছে সি ইজ বেস্ট নোন ফর আর অটোবায়োগ্রাফিক্যাল সিরিজ। তার অটোবায়োগ্রাফিক্যাল সিরিজ বিগিনিং উইথ আই নো ওয়াই দ্য কেজেড বার্ড সিংস 1969 এটার জন্য বিখ্যাত। এবং তার একটু পরেই যেটা বলা আছে সেটা হচ্ছে যে অ্যাঞ্জেলো অলসো রোট ইম্প্যাক্টফুল পোয়েট্রি ইনক্লুডিং অ্যান্ড স্টিল আই রাইজ অ্যান্ড ফিনোমেনাল ওমেন। তো এটার থেকেই মূলত এই কবিতাটা যেটা আমাদের বলা আছে স্টিল আই রাইজ, এটা নেওয়া হচ্ছে। সেলিব্রেটিং স্ট্রেংথ, ডিগনিটি অ্যান্ড দ্য হিউম্যান স্পিরিট। এটা খুব ইম্পর্টেন্ট যে ডিগনিটি মানে হচ্ছে আত্মগৌরব, দ্বিতীয় কথাটা হচ্ছে হিউম্যান স্পিরিট মানে হচ্ছে মানুষের মানসিকতা, মানুষের যে মেন্টালিটি, স্পিরিট, অদম্য ইচ্ছে, এই জিনিসগুলো মায়া অ্যাঞ্জেলোর কবিতায় বিশেষ করে মানে প্রকাশ পেয়েছে। এখন আমরা এই কবিতাটা পড়ার আগে মায়া অ্যাঞ্জেলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা দরকার, তা নইলে কিন্তু আমরা কবিতার বিষয়বস্তুটা বুঝতে পারবো না। ছবিটা দেখেই মনে হচ্ছে মায়া অ্যাঞ্জেলো একজন আমেরিকান, এক কথায় আমাদের কথায় বললে নিগ্রো মানে কালো চামড়ার মানুষ, এবং টাইমটা 1928 to 2014। আজকে আমরা আমাদের সোসাইটি, আমাদের সমাজ যতই ডেভেলপড করি না কেন, আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্যাগুলো দাঁড়িয়ে আছে সেই সমস্যাগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে রেসিজম। রেসিজম মানে কি? মানে জাতি সমস্যা, জাতি ভেদ এবং জাতিগত যে সমস্যা, দুটো জাতির মধ্যে সমস্যা। হিউম্যান রেসের মধ্যে কালো চামড়ার মানুষ, সাদা চামড়ার মানুষ, হোয়াইট পিপল, ব্ল্যাক পিপল। মায়া অ্যাঞ্জেলো বিলং টু ব্ল্যাক পিপল। কেন বারবার এই কথাটা বলছি? কারণ ব্ল্যাক পিপলদের প্রতি হোয়াইট পিপলদের একটা হেট্রেড, একটা ঘৃণা রয়েছে। আর এই ঘৃণাটা সোশ্যাল ডিসক্রিমিনেশন, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক বিভেদ আর সামাজিক স্ট্যাটাসের মধ্যেও কিন্তু প্রভাব ফেলেছে। একটা সময় কালো চামড়ার মানুষদেরকে দাস করে রাখা হতো, স্লেভ বানিয়ে রাখা হতো, এবং সেই মেন্টালিটিটাই কিন্তু পরবর্তীকালে যতই আমরা 20th সেঞ্চুরি বা 21st সেঞ্চুরিতে আসি না কেন, হোয়াইট পিপলদের মধ্যে, তাদের মেন্টালিটির মধ্যে ব্ল্যাক পিপলদের প্রতি একটা অপ্রেসিং মেন্টালিটি, একটা হেট্রেড মেন্টালিটি, ঘৃণাপূর্ণ হেটফুল মেন্টালিটি তাদের মধ্যে রয়ে গেছেই। মায়া অ্যাঞ্জেলো এই কনসেপ্টটার বিরুদ্ধে এই লড়াইটা করেছিলেন। কিসের জন্য লড়াই করছেন?
তিনি ওই ব্ল্যাক পিপলদের ফ্রিডমের জন্য লড়াই করছেন, স্পেশালি উইমেন, ব্ল্যাক উইমেন, কালো মহিলাদের জন্য তিনি লড়াই করেছিলেন। লাইনটাতে বলা আছে, থ্রুআউট হার লাইফ মায়া অ্যাঞ্জেলো চ্যাম্পিয়নড ইকুয়ালিটি মানে সমতা, সাম্য অবস্থা, ফ্রিডম মানে স্বাধীনতা, অ্যান্ড দ্য পাওয়ার অফ এডুকেশন, শিক্ষার ক্ষমতা, এটাকে তিনি প্রকাশ করতে পেরেছিলেন, এটাকে তিনি জয়ী করতে পেরেছিলেন। তারপরে তিনি তার একটা বলা আছে, হার পাওয়ারফুল ওয়ার্ডস অ্যান্ড আনওয়েভারিং অপটিমিজম কন্টিনিউ টু ইন্সপায়ার জেনারেশনস। একটা কথা আছে অপটিমিজম। অপটিমিজম মানে কি? অপটিমিজম মানে হচ্ছে একজন ব্যক্তি যিনি পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকেন, মানে কোনো কিছুকে যখন তিনি পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, হ্যাঁ সূচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন যে হ্যাঁ এটা হতে পারে, এটা ভালো কিছু হতে পারে, এটা ভালো কিছু রেজাল্ট হবে, এটা নেগেটিভ কিছু রেজাল্ট হবে না, আমি এখানে ভালো কিছু করব, আমি কিছু উন্নতি করব, আমি কিছু ডেভেলপমেন্ট করব। অর্থাৎ তিনি একেবারেই নাসূচক দিক থেকে ভাবতেন না, তিনি সবসময় কনস্ট্রাকটিভ ওয়েতে ভাবতেন, গঠনমূলক ভাবনা চিন্তা নিয়ে ভাবতেন, যার জন্য এটা তার মধ্যে ছিল অপটিমিজম। সেই অপটিমিজম আইডিয়াগুলো, অপটিমিস্টিক আইডিয়াগুলো জেনারেশনসগুলোকে, পরবর্তী প্রজন্মগুলোকে প্রভাবিত করেছিল, এবং যেটা তিনি ইন্সপায়ার করেছিলেন ইয়ং জেনারেশনসকে, কয়েকটা জেনারেশনসকে তিনি ইন্সপায়ার করেছিলেন কি করতে না, টু রাইজ অ্যাবাভ অ্যাডভার্সিটি, খারাপ অবস্থার বিরুদ্ধে জেগে উঠতে তিনি উজ্জীবিত করেছিলেন, অ্যান্ড এমব্রেস ইনহেরেন্ট ওর্থ, অন্তর্নিহিত মূল্যটাকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন। এক কথায় যদি আমরা জিস্ট হিসাবে দেখি, মায়া অ্যাঞ্জেলো ফট এগেইনস্ট দোজ অপ্রেসার্স, সেই দমনকারীদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, হু অলওয়েজ ওয়ান্টেড টু ডমিনেট ওভার দ্য ব্ল্যাক পিপল, হু অলওয়েজ সাপোর্টেড, যারা সর্বদাই সাপোর্ট করেছিলেন রেসিজম। রেসিজমটা হচ্ছে সব থেকে ভাইটাল বিষয় এই কবিতাতে পড়তে গেলে। জাতিবিদ্বেষ, সবচেয়ে ভালো বাংলা হচ্ছে জাতিবিদ্বেষ। এই জাতি বিদ্বেষটাকে মূলত এই কবিতার মাধ্যমে দারুণভাবে প্রভাব ফেলা হয়েছে, মানে দারুণভাবে এক্সপ্রেস করা হয়েছে। আমরা কবিতার থিম পড়বো, এই যে এরপরে বলা আছে অ্যাবাউট দ্য টেক্সট। এই অ্যাবাউট দ্য টেক্সটে এই কবিতায় কি বিষয়বস্তু আছে সেটা বলা আছে, আগে সেটা ব্যাখ্যা করব, তারপর কবিতার লাইনগুলো ব্যাখ্যা করব। বলছে, স্টিল আই রাইজ মাই মায়া অ্যাঞ্জেলো ইজ এ পাওয়ারফুল পোয়েম। মায়া অ্যাঞ্জেলোর স্টিল আই রাইজ একটা দারুণ, শক্তিমান, একটা পাওয়ারফুল, একটা ইম্প্যাক্টফুল, প্রভাবকারী একটা কবিতা, দ্যাট সেলিব্রেটস রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স মানে হচ্ছে দৃঢ়ভাবে কোনো কিছুর বিরুদ্ধে যখন দাঁড়িয়ে থাকা হয়, প্রতিবাদ করে, তখন সেটাকে বলা হয় রেজিলিয়েন্স। এক কথায় দৃঢ় প্রতিজ্ঞা বলতে পারি, এক কথায় দৃঢ় মনস্কতা বলতে পারি, এক কথায় আমরা দারুণ সহ্য শক্তি সহ লড়াই বলতে পারি, সেটাকে বলা হয় রেজিলিয়েন্স। মানে এক কথায় সহ্য শক্তি, পাওয়ার অফ এন্ডিওরেন্স। তার মধ্যে তিনি সেলিব্রেট করছেন সেই রেজিলিয়েন্সটাকে, সেলফ কনফিডেন্সটাকে, আত্মনির্ভরযোগ্যতা মানে বিশ্বাসটাকে, কনফিডেন্সটাকে, অ্যান্ড হোপ ইন দ্য ফেস অফ অপারেশন। ওই যে অপারেশন কথাটা একটু আগে বললাম, যারা দমন করে রাখে, দমনকারী, সেই দমনকারীদের সামনে একটা আশার আলো হিসাবে যেন তাদের মধ্যে তৈরি হয়। রিটেন ইন বোল্ড অ্যান্ড আপলিফটিং টোন, একটা দৃঢ় এবং উচ্চ টোনে লেখা, দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য স্ট্রেংথ। এই কবিতাটা রিফ্লেক্ট করে সেই ক্ষমতাকে, টু ওভারকাম ইনজাস্টিস, যেটা অবিচারটাকে ওভারকাম করতে সাহায্য করে, অ্যান্ড প্রেজুডিস, ইট ইন্সপায়ার্স রিডার্স, এটা রিডারদেরকে ইন্সপায়ার করে, টু রাইজ অ্যাবাভ চ্যালেঞ্জেস উইথ ডিগনিটি অ্যান্ড প্রাইড, ডিগনিটি এবং প্রাইড নিয়ে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে ইন্সপায়ার করে, মেকিং ইট টাইমলেস অ্যান্থেম অফ এম্পাওয়ারমেন্ট। ইয়েস, দিস ইজ টাইমলেস অ্যান্থেম,
একটা সময় প্রভাবিত করতে পারে না, একটা অমর ইমমর্টাল একটা অ্যানথেম, একটা সং, একটা পোয়েম, কিসের? এম্পাওয়ারমেন্টের, ক্ষমতার উপরে। অর্থাৎ ক্ষমতা যেখানে থাকবে সেখানে একটা সমস্যা থাকবে, প্রবলেমস থাকবে, সেখানে ইগোর প্রবলেম থাকে, সেখানে হিংসা হিংসা থাকে, সেখানে ডমিনেন্স, কারো উপরে প্রভাব ফেলে কাউকে ছোট করা বড় করা, এই যে ডমিনেন্স ব্যাপারটা সেটা থাকে। যাই হোক, সেই এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা এখানে বলছেন, কারণ মায়া অ্যাঞ্জেলো অলওয়েজ স্ট্যান্ডস এগেনস্ট এম্পাওয়ারমেন্ট, এগেনস্ট দ্য পাওয়ার অফ এম্পাওয়ারমেন্ট, মানে এম্পাওয়ারমেন্টের বিরুদ্ধে তিনি লড়াই করছেন, কারণ she belongs to a very depressed and distressed class of people, হতভাগ্য এবং অবনমিত একটা সমাজের একটা শ্রেণীর মানুষের হয়ে তিনি কথা বলছেন। এবার কবিতাতে কি বলা হয়েছে দেখব। প্রথমে বলেছে, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। মায়া অ্যাঞ্জেলো নিজে, কবি নিজে তার নিজের এক্সপ্রেশন প্রকাশ করছেন, তিনি নিজের অবস্থাটা বোঝাচ্ছেন। কি বলছেন? তিনি বলছেন, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। প্রথম কথা, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? ইউ বলতে তিনি বুঝিয়েছেন অপ্রেশরদের। অপ্রেশর মানে কি? মানে যারা দমন করে রাখে, যারা সমস্ত জিনিসকে ছোট করে রাখার চেষ্টা করে, নিজেদেরকে বড় করে আর বাকিদেরকে ছোট করে, বাকিদেরকে অবহেলিত করে, বাকিদেরকে দমন করে রাখে, তারাই অপ্রেশর। সেই অপ্রেশরের দিকে আঙুল তুলে দৃষ্টি দিয়ে তিনি বলছেন, ইউ মে রাইট মি ডাউন, তোমরা বা আপনারা হয়তো আমাকে লিখে রাখতে পারেন ইন হিস্ট্রি। হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস। উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ, বিটার মানে তিক্ত, টুইস্টেড মানে হচ্ছে ডিস্টর্টেড, মানে পরিবর্তন করা, পরিবর্তিত, এবং লাইজ, লাইজ মানে মিথ্যে। আমি আরো একবার বলি, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তুমি মানে আপনারা, মানে অপ্রেসার, যারা যারা আক্রমণকারী, যারা দমনকারী, যারা ক্রুয়েল পারসনস, যারা আবার সমাজের যারা প্রিভিলেজড পারসনস, যারা সমাজের সুবিধাভোগী মানুষ, সেই প্রিভিলেজ পিপলদেরকে তিনি বলছেন যে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, ইতিহাসে আপনারা আমাকে লিখে রাখতে পারেন। মানে ইতিহাসে আপনারা আমাকে রাখতে পারেন। কিভাবে রাখতে পারেন? উইথ বিটার টুইস্টেড লাইজ, বিটার মানে তিক্ত, মানে যেটা একেবারেই কমফোর্টেবল নয়, আনকমফোর্টেবল। টুইস্টেড লাইজ মানে, টুইস্টেড মানে পেঁচানো, মানে ডিস্টর্টেড, মানে যেটাকে অনেক বেশি করে পরিবর্তন করা হয়েছে, মানে অরিজিনাল নয়, সেই অরিজিনাল নয়, অ্যাবঅরিজিনাল, সেই ফলস কিছু লাইজ, লাইজ মানে মিথ্যে, সেই মিথ্যে দিয়ে ইতিহাসে আমাকে আপনারা রাখতে পারেন। মানে তিনি বলতে চাইছেন যে আপনারা আমার জন্য বা আমার হয়ে, আমার সম্পর্কে কিছু মিথ্যে হয়তো ইতিহাসে লিখে রাখতে পারেন। এখন এটা আমাকে মানে শুধু মায়া অ্যাঞ্জেলো নন, তিনি মায়া অ্যাঞ্জেলো তার নিজের ক্লাস, নিজের শ্রেণীর কথা বলেছেন, যে দ্য ক্লাস অফ পিপল টু হুইচ সি বিলংড টু, যে শ্রেণীর মানুষের প্রতি তিনি বিলং করছেন, তিনি যে সমাজের মধ্যে থাকছেন, সেই সমাজটাকে তিনি বলছেন যে অপ্রেসাররা সমাজে ইতিহাসের মধ্যে তাদেরকে খারাপ হিসাবে, আনপ্রিভিলেজড হওয়া সত্ত্বেও তাদেরকে ভিলেন হিসাবে হয়তো ইতিহাসে মিথ্যে কথা দিয়ে তাদেরকে তুলে ধরতে পারে। কারণ ইতিহাসের যে কন্ট্রোলটা, ইতিহাস লেখার যে কন্ট্রোলটা, ইতিহাসে খোদাই করার যে কন্ট্রোলটা, সেটা কাদের হাতে আছে? অপ্রেশরদের হাতে আছে। ইউ মে ট্রড মি
ইন দ্য ভেরি ডার্ট, ট্রড মানে হচ্ছে মারিয়ে যাওয়া, পায়ে করে কোনো কিছু মারিয়ে চলে যাওয়া, এ তো ট্রড মি। ইউ মে ট্রড মি, আপনারা আমাকে পায়ে মারিয়ে যেতে পারেন। ইন দ্য ভেরি ডার্ট, ডার্ট মানে নোংরা, অর্থাৎ হোয়েন ইউ উইল ট্রড, যখন আপনারা ট্রড করবেন, মাই বডি উইল বি ডাস্টি, আই উইল বি ইন দ্য ডার্ট, আমি নোংরার মধ্যে থাকবো, আপনারা আমার নোংরার মধ্যে আমাকে ফেলে দিতে পারেন। নাও ডার্ট বলতে কি বোঝায়? ডার্ট বলতে বোঝায় প্রবলেমস। প্রবলেমস, ডার্ট তো আর ক্লিনিং এর অপোজিট ডার্ট, ক্লিনলিনেস এগেনস্ট, তার হচ্ছে বিরুদ্ধে ডার্ট। ডার্ট তো কেউ পছন্দ করে না, নোংরা তো আর কেউ পছন্দ করবে না, সবাই ক্লিনলিনেস পছন্দ করে। তাহলে যখন কেউ মারিয়ে যাচ্ছে মাটিতে, যে মাটিতে ফেলে আপনারা হয়তো আমাকে নোংরা করে দিতে পারেন, ডার্টি করে তুলতে পারেন, কিন্তু বাট স্টিল, কিন্তু তবুও লাইক ডাস্ট আই উইল রাইজ। দেখো, যখন বৃষ্টি হবে, জল যখন পড়বে, বৃষ্টি হলে জলের সঙ্গে মিশে কাদা তৈরি হবে, ডার্ট তৈরি হবে, কিন্তু সেই ডার্টের উপরেই যখন সূর্যের আলো পড়বে, যখন শুকনো হয়ে যাবে সেই কাদা, তখন সেটার থেকে কি তৈরি হবে? ডাস্ট তৈরি হবে, কিন্তু সেই ডাস্ট বাতাসে উড়বে। অর্থাৎ কবি খুব খুব সুন্দর করে একটা ইমেজ দিয়েছেন যে ইউ মে ডিস্টর্ট মাই হিস্ট্রি, ইউ মে ট্রড মি ডাউন ইন দ্য ডার্ট, বাট আউট অফ দ্যাট ডার্ট, ওই ডার্ট থেকে আই উইল এগেন রাইজ লাইক ডাস্ট, ডাস্টের মতন কিন্তু আমি আবার উঠে যাব। অর্থাৎ দ্য ইমেজটা হচ্ছে ডার্ট অ্যান্ড ডাস্ট। এটার ডার্ট যে অবস্থায়, সেটা হচ্ছে অপ্রেসড অবস্থা, আর ডাস্ট হচ্ছে রাইজিং কন্ডিশন। একটা অপ্রেসড কন্ডিশন আর একটা ডাস্ট হচ্ছে রাইজিং কন্ডিশনকে বোঝায়। পরের স্টেঞ্জা যাই। পরের স্টেঞ্জাতে বলছে, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? স্যাসিনেস মানে কি? স্যাসিনেস মানে হচ্ছে বোল্ড অ্যান্ড অ্যাসার্টিভ বিহেভিয়ার। এই যে বলছে এখানে স্যাসিনেস, বোল্ড অ্যান্ড অ্যাসার্টিভ বিহেভিয়ার। বোল্ড মানে দৃঢ়, অ্যাসার্টিভ মানে হচ্ছে বক্তব্য প্রকাশক। অর্থাৎ একজন ব্যক্তি যদি নিরক্ষর হয়, যদি একজন ব্যক্তির শিক্ষা না থাকে, তাহলে সে অটোমেটিক কি হবে? সে কথা বলতেও পারবে না, সে কোনো কিছুর প্রতিবাদীও হবে না। কিন্তু যদি একজন মানুষ শিক্ষিত হয়, শিক্ষা তাকে প্রতিবাদী করে তোলে। এবার মায়া অ্যাঞ্জেলো একজন শিক্ষিত, তিনি সমস্ত কিছুতে প্রতিবাদ করেন। তিনি তাদের যে শ্রেণীভুক্ত মানুষ, তাদের উপরে যখন অত্যাচার হয়, তিনি তার বিরোধিতা করেন, যার জন্য তিনি বলছেন আমার স্যাসিনেস মানে বোল্ড অ্যান্ড অ্যাসার্টিভ বিহেভিয়ার। আমার এই যে বোল্ড এবং মানে দৃঢ় এবং বক্তব্য প্রকাশ করার যে মানসিকতা, আমার যে বক্তব্যগুলো, যে ধরনটা বা যে ভঙ্গিমাটা, যেটা আপনাদেরকে হয়তো আপসেট করে। প্রশ্ন করছেন, আপনাদেরকে কি আপসেট করে? হ্যাঁ, তাই তো তিনি প্রশ্নটা করছেন। তিনি বলছেন তার যে স্যাসিনেস, সেটা অপ্রেসার ক্লাসকে, যারা দমনকারী, যারা প্রিভিলেজড, সেই ব্যক্তিদেরকে কি করে? আপসেট করে, যথেষ্ট মনমরা করে, মনে আঘাত দেয়। হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম? গ্লুম মানে হচ্ছে যে খুব মনমরা হয়ে থাকা, এক জায়গায় গুমট ভাবে থেকে যাওয়া, কারোর সঙ্গে কথা না বলা, এক কথায় বিষণ্ণ হয়ে যাওয়া, মেলানকলি। বলছে আপনারা এত বিষণ্ণ হয়ে যাচ্ছেন কেন? বিষণ্ণ হয়ে যাওয়া মানে আসলে তারা তাদের কনফিডেন্সটা হারিয়ে ফেলছে। গ্লুম মানে এখানে ল্যাক অফ কনফিডেন্স বোঝানো হয়েছে। অর্থাৎ আপনাদের কনফিডেন্স কমে যাচ্ছে কেন? বিকজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। কারণ
এখানে একটা মেটাফোর ব্যবহার করা হয়েছে, এটাকে আমরা বলতে পারি মেটাফোর। মেটাফোর মানে কি? মেটাফোর মানে হচ্ছে একটা ডিপ রুটেড কম্প্যারিজন, একটা গভীর তুলনা করা হবে। কি করে তুলনা করা হচ্ছে? এই যে বলছে বিকজ আই ওয়াক, আমি হাঁটি, লাইক কিসের মতন হাঁটি? আই হ্যাভ গট ওয়েলস, ওয়েল মানে তেল, আর WELLS ওয়েলস মানে কুয়ো, তেলের কুয়ো। তেলের কুয়ো মানে তৈল খনি। ওয়েল মাইনিং এর কথা বলা হয়েছে, তৈল খনি উত্তোলনের কথা বলা হয়েছে। যদি আমার বাড়িতে, আমার জায়গাতে বা আমাদের জায়গাতে যদি একটা তৈল খনি আবিষ্কার হয়, আমার ঘরে, আমার কোনো জায়গাতে যদি তৈল খনি পাওয়া যায়, তো কে সবচেয়ে বেশি বড় লোক হবে? আমি বড় লোক হয়ে যাবো, কারণ আমার সেখানে তেলের খনি বেরোচ্ছে। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে রিচ স্ট্যাটাস, তাই না? রিচ, ধনী অবস্থাটাকে বোঝাচ্ছে। বলছে আপনারা এত বিষণ্ণ হচ্ছেন কেন? তাহলে কি আমার বাড়িতে তেলের খনি পাওয়া গেছে মানে আমি কি রিচ হতে চলেছি, মানে আমি কি খুব ধনী হয়ে গেছি? তার জন্য বলছে গট ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। দিস ইজ দ্য মেটাফোর অফ রিচনেস, ওয়েলথ, সম্পদ এবং ওয়েলথের মেটাফোর হচ্ছে এই ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। আমার লিভিং রুমে যেন তেলের খনি থেকে তেল পাম্পিং হচ্ছে, মানে আমি কি খুব ইকোনমিক্যালি স্ট্রং হয়ে গেছি যে আপনারা এত বিষণ্ণ হয়ে পড়ছেন, আপনারা কনফিডেন্স হারিয়ে ফেলছেন? তাহলে আমি কি খুব বোল্ড, আমি কি খুব দৃঢ় কথা বলছি? ইয়েস। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে স্পিকার খুব রেজিলিয়েন্ট, খুব কনফিডেন্স, যেটা অন্যান্যদেরকে কষ্ট দিচ্ছে, তাই না? জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, চাঁদের মতো এবং সূর্যের মতো, চাঁদ এবং সূর্যের মতো, উইথ সার্টেনিটি অফ টাইডস মানে জোয়ার, এবং জোয়ারের নিশ্চিত অবস্থার জন্য, মানে জোয়ার বলো, মুন চাঁদ বলো, সূর্য বলো, এগুলো তো চিরন্তন, তাই না? এগুলো চিরন্তন উঠবে, তাদের নির্দিষ্ট নিয়মে আসবে, নির্দিষ্ট নিয়মে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। টাইড আসবে, জোয়ার আসবে, ভাটা আসবে, সমস্ত কিছু আসবে, আবার তাদের কালের নিয়মে বারবার হবে। এটা চিরন্তন। এই বলছে চাঁদের মতন, সূর্যের মতন, টাইডের মতন, জাস্ট লাইক হোপ স্প্রিংিং হাই, যেমন আশা আস্তে আস্তে উঁচুতে ওঠে, স্টিল আই রাইজ, আমি তখনও উঠি। অর্থাৎ তার যে রাইজিংটা, কবি বলছেন, পোয়েটেস, তিনি বলছেন যে আমার যে রাইজিংটা, আমি যে উঠছি, আমি যে জাগছি, আমি যে বড় হচ্ছি, আমার লেভেলটা যে আস্তে আস্তে উঠছে, আমি প্রতিবাদী হচ্ছি, আমি ডেভেলপ করছি, এটা যেমন সূর্য, চন্দ্র এবং টাইড এর মতোই একটা চিরন্তন, এর মতোই আনকন্ট্রোলেবল। এটা ইম্পর্টেন্ট, যে মুনকে কন্ট্রোল করা যাবে না, সানকে কন্ট্রোল করা যাবে না, টাইডসকে কন্ট্রোল করা যাবে না, ঠিক তেমনি তাদের মতো আমিও উঁচু হয়ে উঠছি, আমরাও মাথা তুলে দাঁড়াচ্ছি, আমরাও আমাদের হেডটাকে, উই আর রাইজিং আওয়ার হেড লাইক দেম হুইচ আর আনকন্ট্রোলেবল, যেটা কন্ট্রোলেবল নয়। Did you want to see me broken? Did you want to see me broken? Broken মানে কি? broken মানে ভেঙে পড়া, broken মানে ডিফিটেড, হেরে যাওয়া। এই যে বলেছে ডিফিটেড, আপনারা কি আমাকে ডিফিটেড হতে চেয়েছেন, মানে দেখতে চাইছেন? আমাকে ভেঙে যাওয়া অবস্থায় দেখতে চাইছেন? আমাকে হেরে যাওয়া, লস্ট অবস্থায় দেখতে চাইছেন? ইয়েস, অপ্রেসাররা তো তাই চাইছে, যারা প্রিভিলেজড ক্লাস তারা তো তাই চাইছে। বোল্ড হেড অ্যান্ড লোয়ার আইজ, মাথা নত করা অবস্থায় এবং চোখ নিচু করা অবস্থায় আপনারা দেখতে চাইছেন। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, চোখের জলের পড়ার মতন আমার কাঁধ যদি নিচে পড়ে যাবে, সেটা আপনারা চাইছেন। অর্থাৎ কাঁধটাও, শোল্ডারটাও নিচের দিকে থাকবে, চোখের জল পড়বে, সেই অবস্থাটা আপনারা চাইছেন। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, যেটা দুর্বল হয়ে যাবে আমার সোলফুল, আমার আত্মাপূর্ণ কান্নার জন্য। অর্থাৎ আই উইল বি ফিল্ড উইথ ক্রাইজ, আই উইল বি ফিল্ড উইথ টিয়ার্স, আমার চোখের জলে পরিপূর্ণ হয়ে থাকবে। মাই আইজ উইল লোয়ার, আমার চোখগুলো নিচু হয়ে যাবে।
মাই হেড উইল লোয়ার, আমার মাথাটা নিচু হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট দিস? আপনারা কি সেটাই চান? অ্যাকচুয়ালি দ্য অপ্রেসার্স ওয়ান্ট দিস, অপ্রেসাররা তো এটাই চায়। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? হটিনেস মানে ওই একই উদ্ধত আচরণ, প্রাইড গর্ব, সেলফ অ্যাসিওরেন্স নিজেকে প্রকাশ করার ক্ষমতা, নিজেকে প্রকাশ করার মানসিকতা, সেটা হটিনেস। একটা স্ট্রং পাওয়ারফুল মেন্টালিটি, একটা স্ট্রং পাওয়ারফুল ডিজায়ার, যেটা হটিনেসের মাধ্যমে বোঝা যাচ্ছে। তো এই আমার যে হটিনেস, সেটা কি আপনাকে অফেন্ড করে, আপনাকে দোষী করে, আপনাকে কষ্টে দেয়? মানে আপনারা চান আমার হটিনেস না থাকুক, এই হটিনেস অপ্রেস ক্লাসকে কষ্ট দিচ্ছে। ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড? আপনারা কি এটা দারুণ চিন্তাপূর্ণ কষ্টের মতন শক্ত হিসাবে নিচ্ছেন, হার্ড হিসাবে নিচ্ছেন? বিকজ আই লাভ লাইক আই হ্যাভ গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড। বলছে আমি কারণে হাসি, আমি হাসি। কিসের মতন হাসি? একজন রিচ ম্যানের মতন হাসি, একজন ওয়েলদি ম্যানের মতন হাসি, যার বাড়িতে যার গোল্ড মাইন রয়েছে, সোনার খনি আছে। গোল্ড মাইন ইজ দ্য অ্যানাদার ম্যাটাফোর, এটাও এক ধরনের ম্যাটাফোর। কিসের ম্যাটাফোর? ওয়েলথের ম্যাটাফোর, সম্পদের ম্যাটাফোর। আমি এমন ভাবে হাসি আমার সমস্ত সম্পদ যেন আছে, আমি এমন ভাবে হাসি যেমন গোল্ড মাইন আমার বাড়িতে আছে, ডিগিং যেটা খোঁড়া হচ্ছে ইন মাই ওন ব্যাকইয়ার্ড। দুটো ম্যাটাফোর, একটা ওয়েলসের কথা বলা ছিল, আরেকটা বলা আছে গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার বাড়ির পিছন দিকে গোল্ড মাইন খোঁড়া হচ্ছে, এটা বলা হয়েছে। You may shoot me with your words. Now, this is another symbolical and metaphorical meaning. যে you may shoot me with your words. ইমেজ দেওয়া আছে, শুটিং। শুটিং মানে কি? গুলি করা, কথা দিয়ে গুলি করা। কথা দিয়ে গুলি করা মানে রিবিউক করা, বিদ্রুপ করা, তিরস্কার করা, যেটাকে আমরা বলি ক্রিটিসাইজ করা। অর্থাৎ ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস মিনস ইউ মে ক্রিটিসাইজ মি। আপনারা আমাকে সমালোচনা করতে পারেন। ইউ মে ক্রিটিসাইজ মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইজ। আপনাদের চোখ দিয়ে আপনারা আমাকে কেটে ফেলতে পারেন, মানে আমাকে যেন প্রভাবিত করতে পারেন আপনাদের চোখ দ্বারা। মানে এটা বোঝাতে চাইছে পাওয়ার অফ হেটফুল গেজ, ঘৃণাপূর্ণ চোখে আমার দিকে তাকাতে পারেন। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, আপনারা আমাকে ঘৃণা দিয়ে মেরেও ফেলতে পারেন। বাট স্টিল রাইজ লাইক এয়ার আই উইল রাইজ। আবার এয়ারের সঙ্গে তুলনা করেছে, বাতাসের মতন আমি উঠব। একটু আগে চাঁদের সঙ্গে তুলনা করেছে, তার আগে শানের সঙ্গে তুলনা করেছে, তারপরে বলা হয়েছিল হোপ মানে টাইডের সঙ্গে তুলনা করেছে, এখন আবার তিনি এয়ারের সঙ্গে তুলনা করেছেন। এগুলো মনে রাখতে হবে। বাতাসের মতন আমি জেগে উঠব, আমি উঠব, সেটাই তিনি। অর্থাৎ এই দ্বারা বোঝাচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে মায়া অ্যাঞ্জেলো নিজেকে একজন রেজিলিয়েন্ট, নিজেকে একজন কনফিডেন্ট, নিজেকে একজন ওয়ারিয়ার হিসাবে প্রেজেন্ট করছেন। তিনটে ওয়ার্ড মনে রাখতে হবে: রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্ট দৃঢ়প্রতিজ্ঞ, কনফিডেন্ট দৃঢ়প্রতিজ্ঞ, রেজিলিয়েন্ট মানে যথেষ্ট সহ্যকারী, এবং তিনি একজন ওয়ারিয়ার, একজন যোদ্ধা হিসাবে কাজ করছেন। তারপরের স্টেঞ্জাতে বলছেন, does my sexiness upsets you? Now this is feminism, sexiness. Sexiness refers to the confidence and allure. একটি মেয়ের ফিমেল সেক্সের কথা বলা হয়েছে, এখানে সেক্সুয়ালিজমের কথা তুলছেন তিনি। আমার সেক্সিনেস কি আপনাদেরকে আপসেট করে? মানে she is beautiful, she is a female and she is beautiful, and that beautiful woman, but the beauty of the beautiful woman like হার, তার মধ্যে যে বিউটি আছে সেই বিউটিটাকে তাদেরকে আপসেট করে, ডিসঅ্যাপয়েন্ট করে, হতাশ করে। ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ? এটা কি আশ্চর্য হয়ে তাদের কাছে আসে? দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট এ ডায়মন্ড অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ? নো, দিস ইজ অ্যানাদার ইন্টারপ্রিটেশন, যেটা স্পিকারের ফিজিক্যাল বিউটিটাকে বোঝায়। এই পুরো ফ্রেজটা, দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ, এই পুরো ফ্রেজটা মনে রাখবে। এই ফ্রেজটা পার্টিকুলারলি বলা হচ্ছে তার বিউটি, একটা হিউম্যান বডির বিউটি অ্যাজ এ ফেমিনাইন, মানে অ্যাজ এ ফিমেল বডি ইজ ভেরি অ্যাট্রাকটিভ। সেই ফিমেল বডির অ্যাট্রাকটিভনেসটাকেই এখানে বোঝানো হয়েছে, মানে বিউটি অফ দ্য হিউম্যান বডি। সেই বিউটি অফ দ্য হিউম্যান বডি তাদের কাছে সারপ্রাইজ বলে মনে হচ্ছে। মানে এক কথায় যারা তাকে ঘৃণা করে, যারা তাকে ভালোবাসে না, তাদের কাছে তো এটা
হার্ট করবেই, তাদেরকে হার্ট করবেই, তাই না? অর্থাৎ মায়া অ্যাঞ্জেলো বলতে চাইছেন তার মধ্যে যে বিউটি আছে, তার মধ্যে যে স্যাসিনেস আছে, তার মধ্যে যে অ্যারোগেন্স আছে, তার মধ্যে যে কোয়ালিটি আছে, পাওয়ারফুল কোয়ালিটি রয়েছে, সেটা ওই অপ্রেসার ক্লাসকে যথেষ্ট প্রভাবিত করছে, তাদেরকে কষ্টে ফেলছে, কারণ এতে তার স্পিরিটটা রাইজ করছে, অন্যান্য মানুষও রাইজ হচ্ছে। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম, এই যে বলেছে হিস্ট্রিজ সেম, হিস্ট্রি মানে কি? ইতিহাস, আর সেম মানে লজ্জা। কোনটা লজ্জা? লজ্জা হচ্ছে তাদের যে অতীত জেনারেশন, পাস্ট জেনারেশন, ওই অপ্রেসড হয়ে অবস্থায় থাকা, মানে নিপীড়িত অবস্থায় থাকা, শোষিত অবস্থায় থাকা, অবহেলিত অবস্থায় থাকা, এটাই সেম। তাহলে সেম বলতে কিসের সেম? না, দে আর ইন দ্য হিস্ট্রি, দেয়ার ওন ক্লাস, তাদের নিজের শ্রেণী, রিমেইন্ড অপ্রেসড অ্যান্ড লো, নিচু এবং অপ্রেসড হয়েছিল, অ্যান্ড দ্যাট ইজ দ্য সেম। তিনি বলছেন ওই আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম, ইতিহাসের সেই লজ্জা থেকে আই রাইজ, আমি জেগে উঠি, মানে সি রাইজেস টু প্রোটেস্ট, তিনি প্রতিবাদ করতে জেগে ওঠেন। আপ ফ্রম দ্য পাস্ট দ্যাট ইজ রুটেড ইন পেইন, হ্যাঁ, অতীতটা তাদের কিসের মধ্যে ছিল? যন্ত্রণার শিকড়ে ছিল। অতীতে তারা যন্ত্রণা পেয়েছে, কারণ অপ্রেসড ক্লাস তাদেরকে যন্ত্রণা দিয়েছে। তাহলে সেই রুটেড পেন, সেই পেনটা থেকে আই রাইজ, আমি জেগে উঠি। আই এম এ ব্ল্যাক ওশেন লিপিং অ্যান্ড হোয়াইট, দুটো ইমেজ দিয়েছে, ব্ল্যাক ওশেন। এই যে ব্ল্যাক ওশেন, ওশেন মানে হচ্ছে এটা ব্ল্যাক আইডেন্টিটি এবং স্ট্রেংথকে বোঝানো হয়েছে। ব্ল্যাক ওশেন বলতে ব্ল্যাক আইডেন্টিটি, ওই যে বললাম নিগ্রো, কৃষ্ণাঙ্গ মানুষ, সেই কৃষ্ণাঙ্গ মানুষদের আইডেন্টিটিকে তিনি ব্ল্যাক ওশেন দিয়ে প্রকাশ করেছেন। লিপিং অ্যান্ড ওয়াইড, লাফাচ্ছে এবং বিস্তৃত। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, আই বিয়ার ইন দ্য টাইড, এই সমস্ত জোয়ারের মধ্যেও আমি যেন সমস্ত কিছু ভালো করি এবং জেগে উঠি। সোয়েলিং মানে ফুলে ফেপে ওঠা। অর্থাৎ এই যে ব্ল্যাক ওশেনে যে কৃষ্ণাঙ্গ মানুষেরাও আস্তে আস্তে কি হচ্ছে? লাফাচ্ছে, তারাও আস্তে আস্তে রাইজ করছে, বিকজ অফ দ্য রাইজ অফ দ্য ওমেন লাইক মায়া অ্যাঞ্জেলো। মায়া অ্যাঞ্জেলো বলছেন আমি যেমন জেগে উঠছি, সমস্ত পেইন যন্ত্রণা থেকে আমি জেগে উঠছি, সমস্ত লজ্জা থেকে আমি জেগে উঠছি, ঠিক তেমনি আমার দেখে দেখে সমস্ত কৃষ্ণাঙ্গ মানুষ, ওশেন, ব্ল্যাক ওশেন, ওশেনটা একটা ব্যাপক, তাই না, বিস্তৃত। ওশেন মানে সমুদ্র, একটা বিস্তৃত ব্যাপার, মানে তার যে কৃষ্ণাঙ্গ যে শ্রেণীটা রয়েছে, প্রচুর মানুষ তাদের শ্রেণীভুক্ত, সেই সমস্ত মানুষ জেগে উঠছে, সেই কথাটা তিনি এখানে প্রকাশ করছেন। জোয়ারের মতন, আই বিয়ার ইন দ্য টাইড, মানে আমি সবাইকে নিয়ে চলছি যেন সেই জোয়ারের মধ্যে। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার মানে হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্সেস অফ অপারেশন, পাস্ট ইয়ার্স অফ অপারেশনস, অতীত যে আঘাতের বছরগুলো, অতীত ব্যাড এক্সপিরিয়েন্সের যে দিনগুলো, সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে, সেগুলোকে, সেই নাইটসগুলো, নাইট ফর ডার্কনেস, ডার্কনেস ফর ডেথ, ডার্কনেস ফর মিজারি, ডার্কনেস ফর মেলানকলি, সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মেলানকলি সমস্তগুলোকে পিছনে ফেলে দিয়ে আই রাইজ, কবি উঠছেন। মায়া অ্যাঞ্জেলো রাইজেস ইনটু দ্য ডে ব্রেক দ্যাট ইজ ওয়ান্ডারাসলি ক্লিয়ার। ডে ব্রেক মানে ভোর, নতুন ভোর হচ্ছে, নতুন ভোর মানে নতুন আশার সঞ্চার, নিউ হোপ, নিউ লাইফ, নিউ পেনলেস লাইফ, হোপফুল লাইফ, আশাবাদী জীবন শুরু হচ্ছে, যেটা ওয়ান্ডারাসলি ক্লিয়ার মানে সত্যি ওয়ান্ডারফুলি পরিষ্কার, যেটা সুন্দরভাবে পরিষ্কার, মানে যার মধ্যে কোনো ডাট নেই, নোংরা নেই, যার মধ্যে কোনো প্রবলেম নেই, সেই জীবনে তারা উঠতে চলেছেন, সেই জীবনের টেস্ট তারা পেতে চলেছেন। আই রাইজ ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ। অ্যানসেস্টার্স মানে পূর্বপুরুষ, পূর্বপুরুষেরা তাকে কি গিফট দিয়েছে? তার পূর্বপুরুষেরা তাকে যন্ত্রণা গিফট দিয়েছে, তার পূর্বপুরুষেরা তাকে কষ্ট গিফট দিয়েছে, মিজারি, তাই না,
এবং অপারেশন, যন্ত্রণা, অবহেলিতের যন্ত্রণা গিফট দিয়েছেন। বলছে তাই সেইগুলোকে লালিত পালিত করে সেগুলোকে ফেলে দিয়ে আই এম দ্য ড্রিম অ্যান্ড হোপ অফ দ্য স্লেভ। ইয়েস, সি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোপ অ্যান্ড দ্য ড্রিম অফ দ্য স্লেভ। যারা স্লেভ, যারা চাকর, যারা দাস, কারা বলেছিলাম? শুরুতেই বলেছিলাম ব্ল্যাক পিপলরা হচ্ছে স্লেভ। সেই স্লেভ ব্ল্যাক পিপল, সেই চাকর দাস ব্ল্যাক পিপলদের তিনিই স্বপ্ন, তিনিই আশা। তাহলে সি রাইজেস অ্যান্ড হার ক্লাস রাইজেস। তিনি যেমন উঠছেন তার শ্রেণীও উঠছে, তার ব্ল্যাক পিপলরা জেগে উঠছে অপারেশনদের বিরুদ্ধে, যার জন্য তিনি 3 বার বলছেন আই রাইজ, আই রাইজ, আই রাইজ। এই যে একটা কথা বলা হয়েছিল যে গেব, এই যে মাই অ্যানসেস্টার্স গেব, গেব মানে হচ্ছে লিজেসি। যে লিজেসিটা ছিল, লিগেসি, সেই লিগেসিটা মানে অতীতের যে ঐতিহ্য তাদের কৃষ্ণাঙ্গ ক্লাস যে ব্ল্যাক পিপলদের শ্রেণীতে ছিল, সেই জিনিসটা পাওয়ার পরে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে তিনি তাদের স্বপ্ন বাস্তবায়িত করছেন, তাদের আশা দিচ্ছেন। এবং আই রাইজ, আই রাইজ, আই রাইজ মানে সি ইজ ভেরি কনফিডেন্ট টু রাইজ। এটা বোঝাচ্ছে যে সি ইজ ভেরি কনফিডেন্ট দ্যাট সি ইজ রাইজিং, সি উইল রাইজ, and her class and her black people will rise against oppression and they will fight for their own selves. তাদের নিজেদের জন্য তারা লড়াই করবে, and one day they will be successful to get a newer fresh life. একটা নতুন সকাল, নতুন ভোর, নতুন ক্লিয়ার পরিষ্কার আকাশ যুক্ত পৃথিবী তারা উপহার পাবে, যখন তারা ওই অপ্রেসারদের, যারা আক্রমণকারী, যারা শোষণকারী, যারা অবহেলাকারী, সেই যে পাওয়ারফুল পার্সনদের বিরুদ্ধে জেগে উঠবে, লড়াই করবে এবং নিজেদের ক্ষমতাটা নিজেরা বুঝে নেবে। এটাই হচ্ছে স্টিল আই রাইজ, written by Maya Angelou, and the subject and the theme of the poem is resilience, is the power, empowerment, resilience, empowerment and the struggle against oppressor. অপ্রেসারদের বিরুদ্ধে লড়াই, এই হচ্ছে এই কবিতার থিম। That is all about Still I Rise, written by Maya Angelou.